বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিজ্ঞান বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়ের মধ্যে আমরা পদার্থের গঠন অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো আমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে 100% থাকতে পারে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের পদার্থের গঠনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা জানতে পেরেছি গত ভিডিওতে। আজকে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট যে বোর পরমাণু মডেল সম্পর্কে জানবো। বোর পরমাণু মডেল থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, কারণ হচ্ছে বোর পরমাণু মডেল হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু থেকে একটা স্বীকার্য মডেল, যে মডেলের মাধ্যমে আমরা বর্তমান সময় বিজ্ঞানের আমাদের রসায়ন বা পদার্থের গঠনের অনেক সম্পর্কে জানতে পারবো, অনেক সম্পর্কে শিখতে পারবো। তো বোর পরমাণু মডেল হচ্ছে 1913 সালে নিলস বোর যখন রাদারফোর্ড পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে রাদারফোর্ডে সাধারণত পদার্থের গঠন সম্পর্কে বলতে পারছে যে পদার্থের একটি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রে একটা প্রোটন থাকে আর একটা নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। কিন্তু রাদারফোর্ডে তোমার হচ্ছে যে পরমাণু মডেলের মধ্যে উনি ইলেকট্রন কিভাবে ঘুরবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি, এবং উনি একটি ভুল তথ্য দিয়েছে যে সৌরজগৎকে যেভাবে, সৌরজগতের মধ্যে সূর্যকে যেভাবে গ্রহগুলো কেন্দ্র করে ঘুরে, সেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে। কিন্তু আমাদের যে সৌরজগৎ আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৌরজগৎ সৃষ্টি করছে, তৈরি করছে, ওইখানে গ্রহগুলোর মধ্যে কোনো আধান থাকে না, ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান নেই। আমাদের যে পরমাণু আছে, পরমাণুর ভিতরে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান। তো ঋণাত্মক এবং ধনাত্মক আধান যেহেতু আছে, একটা সময় হচ্ছে যে এই নিউক্লিয়াস, এই প্রোটনটা ইলেকট্রনের যতগুলো ইলেকট্রন আছে সবগুলো তার কাছে টানতেছে, এবং কাছে টানতে 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 এক সময় হচ্ছে যে নিউক্লিয়াসটা যখন, ইলেকট্রনরা যখন নিউক্লিয়াসের উপর পতিত হয়, তখন এই পরমাণুটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো ম্যাক্সওয়েলের তথ্য, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুল বা ত্রুটি আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তুলে ধরছে। ম্যাক্সওয়েল বলছে যে যদি রাদারফোর্ড পরমাণু মডেল আমরা স্বীকার্য দিই, তাহলে আমাদের সৌরজগতের অস্তিত্ব না থাকার কথা। কারণ হচ্ছে যে আমাদের গ্রহগুলো একদিন একসময় ঘুরতে 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 সূর্যের উপর পতিত হলে আমাদের তো হ্যাঁ বিলুপ্ত হওয়ার কথা, কিন্তু পরমাণু তো একসময় বিলুপ্ত হয়ে যায়। এই কারণে হচ্ছে যে নিলস বোর 1913 সালে উনি অনেক গবেষণা করে, রিসার্চ করে উনি একটা সুন্দর মডেল প্রদান করছে। ওই মডেলটা হচ্ছে যে কি, উনি বলছে যে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন প্রোটন থাকবে, অবশ্যই নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন প্রোটন থাকে, এবং বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো নিজ কক্ষপথে ঘুরতে থাকে। বৃত্তাকার, এই বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো নিজ কক্ষপথে কোনো বাধা ছাড়া নিজ আপন গতিতে সেগুলো ঘুরতে থাকে। তো এই পরমাণু 4টি অরবিট বা শক্তি সেট বা শক্তি স্তর, এখানে 1 2 3 4। রাদারফোর্ডে প্রথম শক্তি সেলের নাম দিয়েছে কে সেল, 2 নাম্বারটা আছে এল সেল, 3 নাম্বার দিয়েছে এম সেল, 4 নাম্বার দিয়েছে এন সেল। তো কে সেল, এল সেল, এম সেল, এন সেল, এই সেলের ভিতরে সাধারণত ইলেকট্রন গুলা ঘুরতে থাকে। বলেছে যে না না, বোর পরমাণু মডেল বলে, বোর পরমাণু বলেছে বা নিলস বোর বলেছে যখন বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, তখন এখানে কোনো বিকিরণ বা শোষণ ঘটে না। এই বৃত্তাকার পথে যখন ইলেকট্রন গুলো ঘুরবে, তখন তার বিকিরণ শক্তি কমেও না বাড়েও না। যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, ধরো নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনটা থাকে এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এবং নিউক্লিয়াসের কাছাকাছি যে অরবিট থাকে এটা উচ্চ শক্তি স্তর, এরপরে যেটা থাকে এটা নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তো এখান থেকে নিম্ন শক্তি স্তর থেকে যদি একটা ইলেকট্রন, এই নিম্ন শক্তি স্তর থেকে যদি একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে আসে, তখন তোমার হচ্ছে শক্তি নির্গত হচ্ছে, তখন শক্তি নির্গত হচ্ছে, শক্তি নির্গত হচ্ছে, এক কথা শেষ, শক্তি নির্গত হচ্ছে। আর 2 নাম্বারটা হচ্ছে যে একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা অরবিট আর একটা অরবিট, যখন এই উচ্চ শক্তি স্তরে, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এই উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে চলে যায় ইলেকট্রনটা, তখন এখানে শক্তি শক্তি শোষিত হচ্ছে, তখন শক্তি এখানে শোষিত হচ্ছে, শোষিত। তো সেক্ষেত্রে নিলস বোর 1913 সালে বোর পরমাণু মডেলে উনি সর্বপ্রথম বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এবং কি
বৃত্তাকার পথে ঘোরার সময় ইলেকট্রন যে অরবিটে আছে সেই অরবিটে স্বাধীনভাবে ঘুরবে, এখানে শক্তি কোনো বিকিরণ হবে না, শোষণও হবে না, সে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ঘুরতে থাকবে। এবং 2 নম্বরে বলছে যে যখন এই নিউক্লিয়াসের কাছে যে অরবিট আছে, যে শক্তিশীল আছে বা শক্তি স্তর আছে, সেটাকে উচ্চ শক্তি স্তর বলে, দ্বিতীয় নাম্বারটারে নিম্ন শক্তি স্তর বলবো। যখন উচ্চ শক্তি স্তর থেকে 2 নাম্বার অরবিটে ইলেকট্রন যাবে তখন শক্তি নির্গত হবে, ঠিক আছে। আর যখন তোমার হচ্ছে যে এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন শক্তি শোষিত হবে। আর আমাদের এখানের মধ্যে রাদারফোর্ড পরমাণু প্রথম অরবিটকে কে শেল, দ্বিতীয় অরবিটকে এল শেল, তৃতীয় অরবিটকে এম শেল, তৃতীয় অরবিটকে এন শেল হিসেবে চিহ্নিত করেছে। এখন আমাদেরকে 1 নম্বর বলছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের, কিভাবে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করা যায়। আমরা তো জানি না কে শেলে কয়টি ইলেকট্রন, এল শেলে কয়টি ইলেকট্রন, এম শেলে কয়টি ইলেকট্রন, এন শেলে কয়টি ইলেকট্রন থাকবে। তো আমরা ওইটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বড় পরমাণু অনুযায়ী যদি ইলেকট্রন বিন্যাস করতে বলে তাহলে আমরা কিভাবে করব। দেখো আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের একটি সূত্র আছে। বড় পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সূত্র হচ্ছে 2n²। পরমাণুতে ইলেকট্রন n হচ্ছে আমাদের এখানের মধ্যে n হচ্ছে আমাদের এই 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যা, আমাদের শক্তি অরবিট গুলার মান, ঠিক আছে। তাহলে আমরা n এর মান সাধারণত জানি, প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট, তৃতীয় অরবিট, চতুর্থ অরবিট। তো প্রথম অরবিটের জন্য ইলেকট্রন কয়টি থাকবে, দেখো এখানে প্রথম অরবিটের নাম হচ্ছে কে শেলের জন্য ইলেকট্রন, কে শেলের জন্য ইলেকট্রন কে শেলের জন্য ইলেকট্রন হচ্ছে 2n²। তাহলে 2 কে শেল কয় নাম্বার, 1 নাম্বার, তাহলে এখানে আমরা n মান 1 উপর স্কয়ার, তো 1 1 1 2 1 2, তাহলে কে শেলে কয়টি ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রন থাকবে, আমরা লিখে দিলে, ঠিক আছে। এবার দেখো আবার আমরা এবার কে শেলের পর এল শেল কয় নাম্বার, 2 নাম্বার, এল শেলের জন্য ইলেকট্রন, তাহলে n এর মান কত, এখানে এল শেলের জন্য ইলেকট্রন 2n²। তো এল শেল কয় নাম্বার, এল শেল হচ্ছে 2 নাম্বার, তাহলে n এর মান হচ্ছে 2, আমরা লিখতে পারি 2², 2 দুগুণে 4, 4 দুগুণ হচ্ছে 8, তাহলে এখানে থাকবে 8টি ইলেকট্রন, এল শেলে থাকবে 1টি, এখানে 2টি, 2টি, এখানে 2টি, এখানে 2টি, 4টি, তারপরে এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে এল শেলে আমরা জানি 8টি ইলেকট্রন ঘুরবে। এবার হচ্ছে এম শেলে কয়টি ইলেকট্রন থাকবে, এম শেলের জন্য ইলেকট্রন হচ্ছে n এর মান হচ্ছে 3, তাহলে এম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এম 3 নাম্বার আছে, তো 3 3 কেন 9 দুগুণে 18টি, তাহলে এম শেলে থাকবে 18টি, তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, তারপর হচ্ছে 9 10 11 12, তারপর 13 14 15 16 17 18। এবার আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এন শেল। এন শেলের জন্য এন 4 নাম্বার, তাহলে আমরা এখানে 4 বসাবো, 4 4 16, 16 দ্বিগুণ হচ্ছে 32, 16 দ্বিগুণে 32, তাহলে আমাদের 4 নাম্বার শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা খুব সহজে কিন্তু বড় পরমাণু মডেল দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এরকম আমাদের হচ্ছে যে পর্যায় সারণীর মধ্যে 118টি মৌল আছে, 118টি মৌলের মধ্যে আমরা 30টি মৌল মুখস্থ রাখতে হবে, সেগুলো পারমাণবিক সংখ্যা অনুযায়ী সিরিয়াল ভাবে। তো তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে বিজ্ঞান পড়েছো, অষ্টম শ্রেণীতে অবশ্যই তোমাদের 18টি মৌল ছিল, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম আর কি। যাই হোক, তোমাদের বইয়ের মধ্যে তোমাদের পর্যায় সারণীর মধ্যে মৌলগুলো আছে। আমি সাধারণত তোমাদেরকে কিছু ইলেকট্রন বিন্যাস করে দেখাইতেছি যেহেতু তোমরা বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে দেখো, আমরা কিন্তু জানি, ধরো আমরা এখানের মধ্যে আমাদের বইয়ে আছে
হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। হাইড্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। এই 4টি ইলেকট্রন বিন্যাস আমরা করে দেখাবো। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হিলিয়ামের 2, লিথিয়ামের হচ্ছে 3, সোডিয়াম হচ্ছে 11। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে করব। হাইড্রোজেন প্রথম অরবিট, তাহলে এখানে একটি ইলেকট্রন থাকবে। তাহলে হাইড্রোজেন কে শেলে কয়টি ইলেকট্রন আছে? একটি। তো হাইড্রোজেন 1, তো কে শেলের জন্য কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। এল শেল, এম শেল, তারপর হচ্ছে এন শেল। তাহলে এবার আমরা হিলিয়াম, হিলিয়াম, তাহলে হিলিয়ামে আমাদের ইলেকট্রন হচ্ছে 2টি, কারণ আমাদের পারমাণবিক সংখ্যা 2। তাহলে আমরা এখানে হিলিয়াম 2 দিই, কে শেলে কয়টি? 2টি। এবার লিথিয়াম, তো আমরা জানি কে শেলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন, সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন হচ্ছে 2টি, এর বেশি সে কখনো ইলেকট্রন গ্রহণ করবে না। ঠিক আছে, তো এখানে লিথিয়াম 3 নাম্বার, তাহলে আমরা এখানে কে শেলে 1টি 2টি, তাহলে আরেকটি ইলেকট্রন কোথায় চলে যাবে? আরেকটি ইলেকট্রন চলে যাবে হচ্ছে যে এল শেলে। তাহলে আমরা এবার লিথিয়াম লিখতে পারি লিথিয়াম 3, কে শেলে 2টি আর এল শেলে কয়টি? 1টি। এবার আমরা সোডিয়াম করব। সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা করে নেব এভাবে। তাহলে প্রথম অরবিটে থাকবে কয়টি? কে শেলে 2টি, আমরা জানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি। তাহলে আর কয়টি বাকি রইল? আরো হচ্ছে তোমার 9টি। তাহলে আমরা জানি দ্বিতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকবে? 8টি। 8 ও 2 10। তো আরেকটি ইলেকট্রন আমরা কি পাবো? পরবর্তী অরবিটে চলে যাবে। আরেকটি এখানে। তাহলে কে শেলে 2টি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে শেলে 2টি, এল শেলে হচ্ছে 8টি। আমরা জানি এল শেলে 8টি ইলেকট্রন থাকে, তাহলে এখানে আমরা 8 দেব। আর পরবর্তীতে হচ্ছে এম শেলে আর কয়টি থাকে? 1টি। তাহলে এম শেলে 1টি। এইভাবে আমরা কি করতে পারবো? সব আমাদের যে মূলগুলো আছে এই মূলগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো সেক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস আমরা তো শিখতে পারলাম। এখন আমরা উপশক্তি স্তর সম্পর্কে জানতে উপশক্তি স্তরের ধারণা নেব, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। উপশক্তি স্তরের ধারণা কিভাবে নিতে পারি?